থুতনিতে কাপড়ের অনুভব হতেই আমার ঘুম ভেঙে গেল। ব্যথায় কুঁকড়ে উঠে থুতনিতে হাত দিতেই সামনে থাকা লোকটি থুতনি থেকে আমার হাত সরিয়ে বিছানায় চেপে ধরে আমার ঠোঁটের ওপর হামলা চালালো। যেন কোনো এক জন্মে আমার এই ঠোঁট লোকটির শত্রুর ভূমিকা পালন করেছিল, তাই এই জন্মে সামনে পেয়ে এই ঠোঁটের উপর অত্যাচারে তা সুদে আসলে মিটিয়ে নিচ্ছে। লোকটাকে অন্ধকারে চেহারা না দেখতে পারলেও বুঝতে বাকি রইল না লোকটাকে। নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই, তবু হাত মুচড়ানো শুরু করলাম লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু শেষ রক্ষে যখন হলো না, তখন কান্না ছাড়া আমার কাছে আর কিছুই অবশেষ রইল না। ব্যথার চোটে দু চোখের জল ছেড়ে কাঁদতে লাগলাম। অন্ধকারে আমার চোখের জল গড়ানো বুঝতে পেরে আরমান ভাই এবার আমার ঠোঁট ছেড়ে চোখের দিকে তাকালো। কী রে, এভাবে বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তুমি এমন কেন আরমান ভাই? সবসময় আমায় বাধা দাও খালি। চোখ যদি দেবে তো একটু ভালোবেসে তো দিতে পারো। আমার কথা এবার আরমান ভাই আমার ওপর থেকে উঠে বসলো। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমু খাবো, তাও আবার তোকে? মেতু, নিজেকে কি তুই খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমু খাবো? ভাইয়া ওঠার সাথে আমি উঠে বসে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। তারপর মিনমিন করে বললাম, যদি ভালোই না বাসো তাহলে বারবার কেন তো কাছেই আসো যন্ত্রণা দেবার জন্য? কারণ তোর মতো হ্যাংলামেকে শুধু যন্ত্রণা দেওয়ার ইচ্ছেই করে, ভালোবাসতে নয়। কথাটা বলতে বলতেই ওনার নজর পড়ে আমার টেবিলে থাকা দুধের গ্লাসটায়। আরে তুই তো দেখি দুধটাও খাসনি, তাই তো বলি তোকে দিন দিন আমার এত পিচ্ছি পিচ্ছি লাগে কেন? দুধ না খেলে কি আর কেউ বড় হয়? কথাটা বলেই উনি দুধের গ্লাসটা নিজের হাতে নিলেন। দুধ দেখতেই আমার নাক মুখ কুচকে এলো। আমি নাক ছিটকে বললাম, এক, আমি খাই না, গন্ধ লাগে। আচ্ছা দেখি কেমন গন্ধ লাগে। বলে আরমান ভাই ওনার এক হাতের আঙ্গুলগুলো দিয়ে আমার দুই গাল খুব শক্ত করে চেপে ধরে জোর করে গ্লাসে দুধটুকু খাওয়াতে লাগলো। গ্লাসে থাকা দুধের শেষ বিন্দুটুকু ফুরোতেই ভাইয়া আমার ছেড়ে দিল। ছাড়া পেয়ে আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, সাথে বমি বমি ভাবটাও চলে এলো। ইস, কি গন্ধ! ইয়াক! ওমা, মাত্র চুমুতেই তো এই অবস্থা, এখনও তো কিছু করলাম না। ভাইয়ার কথার আগাগোড়া কিছু বুঝতে না পেরে তার দিকে ভ্রু কুচকে তাকালাম, কিন্তু ভাইয়া আমার চাহনিকে কোনো পাত্তা না দিয়ে বিছানা ছেড়ে উঠে চলে যেতে যেতে বলল, মাঝরাতে দরজা এইভাবে হা করে রাখলে শুধু আমি কেন, যে কোনো ছেলেই নিজের কামকতা মেজাতে তোর ঘরে চলে আসবে। কথাটা বলে খুব জোরে দরজাটা লাগিয়ে চলে গেল, আর আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সামান্য দরজা খোলা রেখেছি বলে ভাই আমার সাথে এমন করলো। সকালের মিষ্টি রোদ চোখে পড়তে ঘুম ভেঙে গেল আমার। এই রোদটা সবসময় আমার সাথে শত্রুতা পালন করে, সকাল হতে না হতে ঘুম ভাঙিয়ে দেয় অসহ্য। কোনো রকম নিজেই নিজের শরীরকে ঠেলতে ঠেলতে ওয়াশরুমে চললাম। ফ্রেশ হতে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই কাল রাতে ভাইয়ার করা অত্যাচারের ফলাফল বুঝতে পারলাম। ঠোঁট ফুলে মৌচাক হয়ে গেছে, অনেকটা জায়গা কেটে রক্ত জমে গেছে। ইস, রাক্ষস একটা! আমার সুন্দর ঠোঁটটা কী অবস্থা করে দিল। এখন আমি এই নিয়ে বাইরে কী করে যাব? কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কোনো রকম কান্না আটকে টেবিলের ওপর ধপ করে বসলাম। কিছু একটা করতেই হবে। সকাল থেকে ঘর থেকে বের হইনি, একবারে কলেজের জন্য রেডি হয়ে বেরোলাম। ঠোঁটের অবস্থা সবার থেকে আড়াল করার জন্য আজ ঠোঁটে ডার্ক লিপস্টিক দিয়েছি। ফ্যাকাশে মুখে তো আর ডার্ক লিপস্টিক মানায় না, তাই চোখেও গাঢ় কাজে লেগেছে। সব দিক দিয়ে একদম ফিট হয়ে ঘর থেকে বেরিয়েছি। বসার করে আসতে মনে হলো, হ্যাঁ, আমি আমাদের বাড়িতেই আছি, যে বাড়িটা শুধু একটা বাড়ি নয়, আস্ত চিড়িয়াখানা। আমার বাবারা 4 ভাই, যৌথ পরিবার হয় বাড়িতে সদস্য এত এত বেশি যে যে কোনো সময় সরকারি লোক এসে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে জনসংখ্যা বৃদ্ধির অপরাধে। আমার বড় আব্বুর ছেলে আরমান ভাই আমাদের সব কাজিনদের থেকে বড়, আর আমার থেকে প্রায় 8 বছরের বড়। তার ছোট বোন লিজা আপু আমার থেকে 5 বছরের বড়। এই মুহূর্তে সে শ্বশুর বাড়ি বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। আমি টেবিলের সামনে আসতে থমকে গেলাম। সামনে ভাইয়া খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছে। ইস, প্রতিবারের মতো আজও 100 ভোল্টের ক্রাশ খেলাম। সাদা শার্টটা যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো দেখলে মনে হয় যেন ওনার গালের জন্য এই দাড়ি আর চুলগুলো, উফ, দেখলেই ছুঁয়ে দেওয়ার ইচ্ছা করে। একটা লোক এতটা সুন্দর কি করে হয়? একটু কম সুন্দর হলে কি হতো? আহা, কি অ্যাটিটিউড! পরিবারের বড় ছেলে যেমন অ্যাটিটিউড, তেমনই হ্যান্ডসাম, তেমনই দায়িত্ববোধ সম্পন্ন। এই চিড়িয়াখানার মতো বাড়িতে বড় হওয়া সত্ত্বেও যে মানুষ এতটা গম্ভীর হতে পারে, তা ভাইয়াকে না দেখলে জানতেই পারতাম না। ভাইয়াকে পর্যবেক্ষণ করতে করতেই তার সামনে চেয়ার টেনে বসলাম। আমার পাশে আমার সোজা কাকুর মেয়ে ছায়া।
আমার থেকে 1 বছরের ছোট। তার পাশে তার বড় ভাই আরিফ, আমার থেকে 2 বছরের বড়। আর টেবিলের একপাশে বসেছে নিজের মতো আমার ছোট কাকুর 10 বছরের 2 যমজ মেয়ে আর 8 বছরের এক ছেলে। এই 3 জনে সবসময় খুঁটিনাটি লেগেই থাকে। এই মুহূর্তেও তাদের মধ্যে কাড়াকাড়ি চলছে। এ বলছে ওর পাউরুটি বেশি বড়, আর আরেকজন বলছে অন্যজনেরটা বেশি বড়। এই নিয়ে একজন আরেকজনের প্লেট থেকে পাউরুটি উঠিয়ে চলছে। কিন্তু আমি এত পরীক্ষা নিরীক্ষা করার পরও আমার দুটো পাউরুটির মধ্যে পার্থক্য বের করতে পারলাম না। খাওয়া শেষ হতেই ছায়া আর আমি একসাথে বাড়ি থেকে বেরিয়ে এলাম। দুজনে একই কলেজে পড়ি, শুধু ইয়ার আলাদা। আমরা দুজনে আমাদের গাড়ির দিকে এগিয়ে যেতেই পেছন থেকে ভাইয়া বলে উঠল, মিতু স্টপ ডেয়ার। তার ডাকে আমরা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া আমাদের কাছে এসে ছায়ার দিকে তাকিয়ে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। ভাইয়ের কথা শুনে ছায়া কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। ভাইয়ার মুখের ওপর কথা বলার সাহস কারোরই নেই। আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, ঠোঁটের লিপস্টিকটা মুছে নে, তোর ঠোঁটে এই লিপস্টিক মানানসই নয়, বিশ্রী দেখাচ্ছে। কথাটা বলেই রুমাল আমার হাতে দিয়ে ভাইয়া গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। কিন্তু আমি পড়লাম মহাবিপদে। এই লিপস্টিক তো আমি মুছতে পারবো না। লিপস্টিক মুছলেই আমার মান সম্মান সব প্লাস্টিক হবে। আর আমার যা ফ্রেন্ড, আমার ঠোঁট কাটা দেখলে আমাকে পচাতে পচাতে শেষ করবে ওরা। কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে, দূর সব চিন্তা ভাবনা দূরে ঠেলে লিপস্টিক না মুছে গাড়ির পেছনের সিটের ছায়ার পাশে গিয়ে বসলাম। গাড়ি চলতেই ছায়ার বকবকানি শুরু হলো। আজ ডার্ক লিপস্টিক পরার কারণ কি? এত সাজার কারণ কি? আমার চেহারার তারিফ করতে করতে শেষ, কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। আমি তো সামনে লুকিং গ্লাসে ভাইয়াকে দেখছি। ভাইয়া বারবার লুকিং গ্লাসে আমাকে দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে তার কথা না শোনার কারণে। যেন এই চোখ থেকে আগুনের গোলা বের করে আমার দিকে ছুটছে। আর আমি সেই গোলকটা হাতে নিয়ে আরও ভালোভাবে গোলক বানিয়ে অন্যদিকে ছুঁড়ে দিয়ে ছায়ার সাথে গল্পে মেতে উঠলাম। কারণ আমি জানি এখন আর পরে হোক শাস্তি আমাকে পেতেই হবে। একের পর এক অনবরত বেতের আঘাতে আমার হাতে সাদা তালু লাল রক্তবর্ণ পরিণত হয়েছে। দু চোখ খিচে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম, কিন্তু তা সহ্য করার ধৈর্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আঘাতের অংশের শেষ অংশ বেশি আঘাত পেতে পেতে হাত অবশ হয়ে আসছে, চোখ বেয়ে জল গড়াচ্ছে, কিন্তু ভাইয়া কিছুতেই ক্ষান্ত হচ্ছে না। একের পর এক আঘাত করে চলেছে। হঠাৎই মনে হলো আঘাত করা বন্ধ হয়ে গেছে। সাথে সাথে কিছু একটা শব্দ আমার কানে আসতেই আমি চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে জল ভর্তি চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতে দেখি ভাইয়া আমার দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করছে। তার পাশে দৃষ্টি যেতেই দেখলাম বেতের কিছু ভাঙা অংশ নিচে পড়ে আছে। বুঝলাম আমার হাতেই বেত ভাঙা হয়েছে। তারপরও রাগ কমেনি, যার কারণে বেত ছুঁড়ে ফেলে দিয়েছে। রাগ কমেনি তার মানে শাস্তি এখনও বাকি আছে। ভার্সিটিতে কি হাঁটুডু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার সময় পড়া নেই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ের জন্য এসেছো নাকি এখানে? ভাইয়ের ভয়ঙ্কর গর্জন শুনে ভয়ে নিজেকে তার থেকে একটু দূরে সরিয়ে নিলাম। তারপর কান্নাজড়িত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বললাম, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো। নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো ক্লাস এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে। মাঠের মাঝখানে কড়া রোদের মধ্যে 2 হাতে কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসে অমনোযোগী হওয়ার শাস্তি। ভাইয়ের কথা শুনে অবাক চোখে তার দিকে তাকালাম। ক্লাস ফাঁকি দেওয়ার শাস্তি যদি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকা হয়, তবে এতক্ষণ ধরে যে গরুর মতো মারলো সেটা কি ছিল? আমি মিটমিট করে আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। ক্লাসে সবাই আমাদের দিকে তাকিয়ে, সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে কখনোই তাদের স্যারকে এতটা হাইপার হতে দেখেনি কেউ। তার থেকে তো বড় কথা, একজন অনার্স 3rd ইয়ার স্টুডেন্টকে যে কেউ পড়া না পারার অপরাধ এরকম শাস্তি দেয়, তা হয়তো তাদের অজানা ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। এইখানে কি কম অপমানিত হলাম যে মাঠে গিয়ে নিজেকে আরও বেশি ধুয়ে ধুয়ে অপমানিত করাতে হবে? আর চোখে একবার আমার পাশে বসে থাকা খোকনের দিকে তাকালাম। ছেলেটা যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা, ওর জন্যই মার খেতে হলো আমায়। একবার সুযোগ পেলে আজ আর মারবো ধরে, হারামি কোথাকার। কী হলো? আমার কথা তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে এলাম। প্রায় আধা ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে আছি। সিনিয়র জুনিয়র সবাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভার্সিটিতে এই প্রথম কাউকে এমন শাস্তি পেতে দেখলো। হাত অসম্ভব রকম ফুলে গেছে, যার যন্ত্রণায় ভালোভাবে কানটাও ধরতে পারছি না। তবে আজ এই যন্ত্রণা থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বুকে। ভাইয়া যে আমায় মারে না তা নয়,
কোনো ভুল করলে ঠাস ঠাস করে গালের মধ্যে পড়ে, কিন্তু এইভাবে কখনো মারিনি। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া কিভাবে পারলো আমার এইভাবে মারতে? একটু কষ্ট হলো না বুঝি? ভাইয়া এই ভার্সিটিরই ইংলিশ প্রফেসর। আমাদের 2 ক্লাস পরে তার ক্লাস। দুটো ক্লাস শেষ হতে খোকনের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। এই পাকে কখন যে ভাইয়া ক্লাসে এসে পড়ে বুঝতেই পারিনি। যখন বুঝলাম তখন অলরেডি ভাইয়ার দৃষ্টি আমার ওপর পড়েছে। তার কিছুক্ষণ পরেই পড়ার বাহানা দিয়ে আমার কাছে এসে বেদম পেটানো শুরু করলেন। ক্লাস শেষ হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা এসে আমায় কোথাও বসতে বললে আমি মানা করে দেই। ভাইয়া যখন কান ধরে থাকতে বলেছে তখন ভাইয়া না বলা অবধি আমি এই কান ছাড়ছি না। আমিও একরোকা টাইপের মেয়ে, দেখি কতক্ষণ আমায় এই রোদের মাঝে দাঁড় করিয়ে রাখতে পারে। আমার কথার সাথে হার মেনে সবাই চলে গেল, আর দাঁড়িয়ে রইলাম এই রোদের মাঝে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। কিছুক্ষণ পর পর মাথা ঘুরে উঠছে, কিন্তু আমি আমার জেদ কিছুতে যাচ্ছি না। যতক্ষণ না ভাইয়া নিজের থেকে আমার রোদ থেকে সরে যাওয়ার কথা বলছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা পেয়েছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। তখনই কোথা থেকে ছায়া দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। মিতু, এই নে পানিটুকু খেয়ে নে। আমি পানি খাবো না। উফ, এই পানি ভাইয়া পাঠিয়েছে। ভাইয়া তো তোকে পানি খেতে বললো, আর খুব তাড়াতাড়ি ছায়ার নিচে বসতে বললো। চল তাড়াতাড়ি এখান থেকে। ছায়ার কথা আমি কান ছেড়ে ভাইয়ের কেবিনের দিকে তাকালাম। ভাইয়া তার কেবিনের সামনে 2 হাত পকেটে রেখে আবার দিকে তাকিয়ে আছে। তাকে দেখেই আমার চোখের বাঁধ ভাঙলো। হয়তো খুব বেশি অভিমান জন্মে গেছে মানুষটার ওপর। গাছের নিচে বসে আছি, চোখের জলেরা ভীষণ অবাধ্য হয়ে গেছে। কিছুতে আটকাতে পারছে না। আমার পাশে বসে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়ে চলেছে। তখনই খোকন আমার দিকে তার রুমাল এগিয়ে দিল চোখের পানি মুছে নেওয়ার জন্য। আমিও সুযোগ পেয়ে রুমালে চোখের পানি শুদ্ধ নাকের পানিটাও ঝেড়ে নিলাম। নাকটা অনেকক্ষণ ধরে শিরশির করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে মেঘদের লুকোচুরি খেলাটা দেখছি। কি অদ্ভুত এই আকাশ! মানুষের থেকে কত দূরের থেকেও তাদের সুখ, কষ্ট, আবেগ, অনুভূতি কত সহজে আপন করে নিতে পারে। কত সহজে একটা মানুষ ওই আকাশটাকে নিজের থেকেও বেশি ভরসা করে ফেলে। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। তাই এই আকাশ নিঃস্বার্থভাবে সব কিছু ভাগ করে নিয়ে থাকে। যেমন আজ আমার ভেতরের সকল অভিযোগ এই আকাশ একের পর এক শুনে চলেছে। কখনোই তো আরমান ভাইয়ের প্রতি থাকা অভিযোগগুলো তাকে শোনাতে পারেনি, আজও পারেনি। তাই আজও এই অভিযোগ শোনার মতো এই আকাশ ছাড়া আর কেউই নেই। 2 চোখ বন্যায় ভাসছে। আজ ভাইয়া যেভাবে কলেজে সবার সামনে আমায় অপমান করলো সেটা না করলেও পারতো। সামান্য তার কথা মানিনি বলে এভাবে শাস্তি দিলেন আমায়। আসলে কি এই শাস্তিটা আমার প্রাপ্য ছিল? ভাইয়া আমার কখনো বোঝেনি, নাই বোঝার চেষ্টা করেছে। একবারও ভাবলো না কেন আমি তার কথাটা মানলাম না? ভাববে কেন? যখন ভালোবাসেই না তখন বুঝতে যাবে কেন? আমি পাগলের মতো তার পেছনে ছুটছি, আর ছুটবো না। খুব অভিমান জন্মেছে, খুব। কখনো কথা বলবো না তার সাথে, কখনো না। ছাদে রাতের আকাশ দেখতে দেখতেই আমি নিজের ভাবনায় বিলীন ছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ভয়ে আমি হাতের কাছে যাই পেলাম সেটাই খামচে ধরলাম। মুহূর্তেই হাত ব্যথাটাও নাড়া দিয়ে উঠলো। নিজেকে সামনে তাকাতে দেখি ভাইয়া। আমি ভাইয়ার কোলে, সাথে সাথে তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। কোনো কথাই বলবো না আজ তার সাথে। তবে আমার মুখ ফিরিয়ে নেওয়াতে আরমান ভাইয়ের কোনো হেলদুল হলো বলে মনে হলো না। সে নিজের মতো সামনে তাকিয়ে আছে। আমাকে রুমে নিয়ে এলো। আমাকে বিছানার উপর বসিয়ে ভাইয়া আমার সামনে টুল টেনে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমি সেটাকে না দেখার ভান করে উঠে যেতে চাইলে আরমান ভাই আমার হাত ধরে নিজের সামনে বসিয়ে নিল। আমার হাত ধরায় আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম, কিন্তু ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপ না করে আরও শক্তভাবে চেপে ধরলো আমার হাত। এবার আমার প্রাণ যায় যায় অবস্থা। কে যেন বলেছিল, তোকে ভালোবাসার মানুষের দেওয়া ব্যথা যতটা গভীর হবে ভালোবাসা ততটা গভীর হবে। তাই তো হাতে এখন পর্যন্ত মলম লাগাসনি, তাই না? ভাইয়া ছাড়ো তো, লাগছে আমার। কেন, ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? আমি এবার কোনো কথা বলার অবস্থাতেই রইলাম না। ভ্যাবা করে কেঁদে দিলাম। চুপ, একদম চুপ। এইসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্পেথি পাবি, আমার কাছে নয়। আরমান ভাইয়ের কথা শুনে এবার আমি ব্যথা ভুলে তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালাম। আরও আমার হাত ঝটকা মেরে ছেড়ে দিয়ে পকেট থেকে মলম বের করে আমার দিকে এগিয়ে দিল। নে, হাতে মলম লাগিয়ে নে এটা। লাগাবো না, লাগাবো না, লাগাবো না, শুনছো তুমি? লাগাবো না আমি বলে বিছানা থেকে উঠে চলে আসতে চাইলে ভাইয়া পেছন থেকে উঠে আমার হাতে হ্যাঁচকা টান দিতেই আমি টাল সামলাতে না পেরে ভাইয়ার বুকের উপর পড়লাম। এই সুযোগে ভাইয়া এক হাতে আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়ার এত কাছে আসার কারণে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা।
ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে, যা আমার ভেতরে তোলপাড় শুরু করেছে। আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া এবার আমাকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। আমি আর ভাইয়া চোখের চোখ মেলার অবস্থায় রইলাম না। ভাইয়া এত কাছাকাছি আসাতে অস্বস্তিতে আমার দম বন্ধ যায় যায় অবস্থা। ভাইয়া প্লিজ দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলে বুঝি তোর অস্বস্তি হয়? খোকন যখন তোর ক্লোজ হয় তখন অস্বস্তি হয় না? এখানে খোকন কোথা থেকে আসছে? আসছে, আসার কারণ আছে বলে আসছে। এই মেয়ে, এত বেগ হয়ে এলি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না? ভাইয়ের কথায় সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল, যার কারণে আমি তার চোখের দিকে অবাক চোখে তাকালাম। আমার চাহনি দেখে ভাইয়া এক হাতে আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমার ঠোঁটের কাটা অংশে তার ঠোঁটে আলতো পরশ এঁকে দিল। ভাইয়ার স্পর্শে আমি কেঁপে উঠলাম, পুরো শরীরে যেন বিদ্যুৎ খেয়ে গেল। আবেশে চোখ বন্ধ করতে অনুভব করলাম ভাইয়া আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার যেন আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। তারপরও নিজেকে ভাইয়ার বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার বুকে মৃদু ধাক্কা দিচ্ছি, কিন্তু এতে করে ভাইয়া আরও বেশি আমাকে নিজের গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছেন। এবার আমি আর নিজেকে সারানোর চেষ্টা করলাম না, ডুবে গেলাম তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করি না কেন, ভালো তো এই মানুষটাকেই বাসি। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমার ঠোঁট ছেড়ে গলা নেমে গেল। গলার নিচে থাকা আমার কালো তিনটাতে একটু জোরে কামড় বসাতে আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। ভাইয়া এবার আমার গলা থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকাতে মাতাল করা কণ্ঠে বলল, আমি চাই না আমার জিনিসে অন্য কারো বাজে নজর পড়ুক। নিজের জন্য নয়, আমার জন্যও তো নিজের খেয়াল রাখতে পারিস। ভাইয়ার কথা শুনে আমার বুক ধুক ধুক করে উঠল। এই প্রথমবার ভাইয়া আমায় নিজের বলে সম্বোধন করলো। ভালোবাসো আমায়? কথাটা বলে ভাইয়ার চোখে তাকালাম উত্তর খোঁজার চেষ্টায়, কিন্তু আরমান ভাই আমার সব চেষ্টায় জল ঢেলে আমার বিছানার উপর ছুঁড়ে ফেলে বলল, বয়স কত তোর? এই বয়সে প্রেম প্রীতির কথা ভাবিস? লজ্জা করে না? আগে বড় হয়ে নে, তারপর না হয় এইসব কথা বলতে আসিস। আর তার আগে হাতে মলমটা লাগিয়ে নে। এটা তুমি নিজে লাগিয়ে দেবে না? মারার সময় তো নিজের হাতে মেরেছিলে। চাকর নই তোর যে মলম লাগিয়ে দেবো। ইচ্ছে হলে মলম লাগা, না হলে ছুঁড়ে ফেলে দে, দফার কোথাকার। কথাটা বলে গট গট করে রুম থেকে বেরিয়ে গেল আরমান ভাই। আমি অবাকের চরম সীমায়। কী এমন বললাম যার কারণে এত রাগ দেখালো? তবে যাই হোক, ভাইয়া আমায় এটাও বলেনি যে ও আমায় ভালোবাসে না। বলেছে আমার বয়স হয়নি, কিন্তু আমি তো 18+, আর কত বড় হতে হবে আমায়? আর যদি প্রেম করারই বয়স হয়নি, তাহলে যে ও আমার এইভাবে যখন চুমু খায় সেটার বয়স হয়েছে আমার? ধুর বাবা, যতই ভাবছি ততই কনফিউশন। আর ভাববো না, তাতে যা হয় হোক। আমার কি আমি তো জানি আরমান ভাই আমায় কতটা ভালোবাসে, শুধু সেটা মুখে স্বীকার করে না। আর আমি তো তার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে আছি। ইস, যখন ভাইয়া আমায় ভালোবাসে বলবে তখন আমার অনুভূতিটা কেমন হবে ভাবতে গা শিরশির করে উঠছে। উস। সকাল হতে আমি আরমান ভাইয়ের ঘরে উকি মারা শুরু করলাম। একটু দেখে তো নেই লোকটা কি করছে। তার ঘরের দরজা খুলে মাথা ভেতরে দিয়ে উঁকি মারলাম, কিন্তু এ কি, আরমান ভাই কোথায়? পুরো রুমের কোথাও নেই। হতাশ হয়ে যখন চলে আসবো তখনই দেখলাম ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, হাতের টাওয়ালটা দিয়ে মাথার চুলগুলো ঝাড়ছে। খালি বুক, একটা কাঁচা হলুদ কাবার্ডিংয়ের প্যান্ট পরা অবস্থা রয়েছে। ইস, গোসল করার পর এই লোকটাকে বুঝি এত সুন্দর লাগে? আমি তো জানতাম এই সৌন্দর্যটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আজ আরমান ভাইকে দেখে সেটা ভুলটাও ভেঙে গেল। ভাইয়ার মাসুলওয়ালা বডি, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখি। এই আমার স্বপ্ন নয় তো? একমাত্র স্বপ্নের রাজকুমারী এতটা সুন্দর হতে পারে। ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ডের দিকে এগোতেই আমার মাথার দুষ্টু বুদ্ধি খেলে গেল। ভাইয়া কাবার্ড খুলতেই আমি তার হাতের নিচে দিয়ে সোজা তার সামনে দাঁড়ালাম। সামনে আরমান ভাই, পেছনে খোলা কাবার্ড, আর দুই দিকে ওনার দুই হাত আমাকে তার বন্দিনী করে রেখেছে। নিজেকে তার বন্দিনী করতে পেরে সত্যি আজ নিজের প্রতি ভীষণ গর্ব অনুভব করছে। তুই কেন? অন্য কারো আসার কথা ছিল বুঝি? আমার কথা শুনে আরমান ভাই চোখ মুখ শক্ত করে আমার দিকে এক কদমে এগিয়ে বলল, তুই আমার ঘরে কি করছিস? এই এই কথায় কথায় এরকম আমার কাছে আসার বাহানা একদম খুঁজবে না বলে দিচ্ছি। আমার কথা ভাইয়ার ভ্রু আরও বেশি কুঁচকা গেল। তুমি আমার অনেক ক্ষতি করেছো। আচ্ছা, কি কি ক্ষতি করেছি শুনে? দাঁতে দাঁত চেপে কথাটা বলতে আমি আমার ঠোঁট, গলা আর গা হাত দেখিয়ে বললাম, দেখো কত কত জায়গায় ক্ষত করেছো তুমি আমার। ভীষণ ব্যথা হচ্ছে আমার, আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে আজ পানিশমেন্ট পেতে হবে। হোয়াট পানিশমেন্ট? তাও আবার আমি? হ্যাঁ তুমি। একটু দূরে গিয়ে দাঁড়াও। আরমান ভাইয়ের বুকের এক আঙুল রেখে তাকে একটু দূরে সরিয়ে দিয়ে আমি উল্টো ঘুরে কাবার্ডের কাপড়গুলো এদিক ওদিক ছুঁড়ে মারতে শুরু করলাম। কী করছিস কি তুই মিতু? আমার কাপড় চোপড় এভাবে অগোছালো করছিস কেন? আমি ভাইয়ার কথায় কান্না দিয়ে কাপড় অগোছালো করতে ব্যস্ত হয়ে রইলাম।
প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি একটা ফ্যাকাশে রঙের শার্ট হাতে ভাইয়ার দিকে ঘুরে দাঁড়ালাম। আজ এই শার্টটা পরে তুমি ভার্সিটি যাবে, আমার পছন্দের রং। তুই কোন জাতের চোখ দিয়ে ঘোরাফেরা করিস? এটাও কারো পছন্দের রং কি হতে পারে? আমি কিছু জানি না, তুমি এটা পরবে মানে এটাই পরবে। ইম্পসিবল, আমি এটা পরছি না। সর আমার সামনে থেকে। আচ্ছা, কি করে না পড়ো আমিও দেখি। বলেই কাবাটের লকে লেগে থাকা চাবিটা ঘুরিয়ে কাবাট লক করে চাবি খুলে হাতে নিয়ে আরমান ভাইয়ের সামনে থেকে সরে এলাম। এবার কি কি পরবেন? এই শার্ট ছাড়া আপনার কাছে কোনো উপায়ও নেই। মিতু খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। চাবি দে আমাকে। না, দেব না। মিতু স্টপ দেয়ার। চাবি আমায় দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। যা হওয়ার হোক, আমি চাবি দেবো না মানে দেবো না। আরমান ভাই আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো টেবিলের আড়ালে যাচ্ছি তো কখনো বিছানার আড়ালে। আমি জানি এই ঘরে থাকলে আমাকে ধরা পড়তে হবে, তাই আমি সুযোগ বুঝে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে কেউ আমার হাতে হ্যাঁচকা টানে সোজা পাশের দেয়ালে চেপে ধরল। হঠাৎ এমন হওয়ায় আমি ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আপনা থেকেই দু চোখ বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে পিট পিট করে চোখ খুলতে দেখি আরমান ভাইয়ের কবলে পড়েছি। আরমান ভাই আমার দুই হাত দুই পাশে দেয়ালে চেপে ধরে আমার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। বুঝলাম এবার আর রক্ষে নেই আমার। বলেছিলাম দাঁড়াতে না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সরি। তো সরি দিয়ে আমি কী করবো? বলে আমার হাত থেকে চাবিটা নিয়ে নিল। তোকে আমি পরে দেখে নেব। কথা বলে আরমান ভাই আমাকে ছেড়ে কাবাটের দিকে যেতে লাগলো। তখনই রুমের ভেতর দরজা খুলে কাউকে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। দরজা খুলে বড় মা ঘরের ভেতরে আসতে দরজার সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কী রে মিতু, তুই এখানে কী করছিস? বড় মার প্রশ্নের উত্তর কী দেবো ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগলাম। আসলে বড় মা, আমি আমি আরমান ভাইকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ও, ডাকা হয়ে গেছে, এবার যা এখান থেকে। আর শোন, আরমান খেতে ডাকার জন্য আমি আছি, তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড় মা। মাথা নিচু করে কথাটা বলে ঘর থেকে বেরিয়ে এলাম। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটবেলায় একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি আমি, কেন জানি বড় মা সবসময় আমায় এড়িয়ে চলে, বেশি কথাই বলে না। আর যদিও একটু আটটুক তাও কথা বলে, সবসময় খিচখিচ করে। তোর এসব কথা আমি কেন ভাবছি? বড় মার স্বভাবই তো খিচখিচ করা, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে আরমান ভাইকে নিয়ে। ভাইয়া আজকে ভার্সিটিতে টিপ টিপ করে যাবে, আর ভার্সিটির মেয়েরা চকলেটের মতো চিবিয়ে খিবিয়ে খাবে। তোর অসহ্য। ভার্সিটির জন্য রেডি হয়ে বসার ঘরে আসতেই আমার চোখ ছানা বড়া। এ কি দেখছি আমি? এই যে ভাইয়া আমার দেওয়া শার্টটা পরিয়ে আছে, এই মুহূর্তে আমার লুঙ্গি ডান্স দেওয়া উচিত, এটা ভেবে যে উনি আমার পছন্দের শার্টটা পরেছেন। সেটা যতই খারাপ হোক না কেন, কিন্তু এই মুহূর্তে আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বেছে বেছে একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করেছিলাম যাতে ভাইয়াকে প্রতিদিনের মতো হ্যান্ডসাম না দেখায়, কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রঙটা এমনভাবে খাপ খেয়েছে যেন কোনো ফিল্মের হিরো। ধুর বাবা, সব মেহনত পানি হয়ে গেল। রাগে গজগজ করতে করতে খেতে বসলাম, কিন্তু খাবার গলা দিক কিছুতেই নামলো না। বারবার ভাইয়ার দিকেই চোখ যাচ্ছে, আর তার চোখে চোখ পড়তে সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি। খাওয়া শেষ হতেই ভাইয়া বেরিয়ে গেল, তার পিছু পিছু আমি আর ছায়াও বেরোলাম। ভার্সিটিতে পৌঁছেই গাড়ি থেকে নেমে চলে আসবো, তখনই ভাইয়া পেছন থেকে ডাকলেন। আমি পেছন ফিরে দেখি আরমান ভাই গাড়িতে হেলান দিয়ে দু হাত বুকে ভাঁজ করে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতেই হবে। সত্যি শার্টটা একদমই পারফেক্ট আমার জন্য, তাই না? খুব বুঝলাম। ভাইয়া যে আমাকে পচাচ্ছে তা খুব ভালো করে বুঝলাম, তাই নিজের মাথার চুল নিজে ছিঁড়তে ছিঁড়তে ভার্সিটির ভেতরে চললাম। নিজের ওপরেও রাগ হচ্ছে, কেন যে ওই শার্টটা বের করতে গেলাম কে জানি। ভার্সিটিতে প্রবেশ করতে চোখ গেল সামনের মাঠে। খোকন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হারামজাদা আমার উপর বাজে নজরে তাকায়। এর তো আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এই জন্যই কাল আমার ভাইয়া সবার সামনে এত এত অপমান করেছিল। নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে তার দিকে এগোলাম। বলা যায় না এই ছেলে আবার আমার দিকে নজর নিক্ষেপ করতে পারে। ভালো করে ওড়না কোমরে বেঁধে খোকনের কাছে গিয়ে কোনো কথা ছাড়া উড়াধুরা পিটুনি শুরু করে দিলাম। হতচ্ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, তাই না? আজ দেখাচ্ছি তোকে মজা। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে, এই নে, এটাও নে, ওটাও নে, সাথে আর একটা নে, বোনাস আর একটা নে, আবারও নে। মুখে যা আসছিল তাই প্রলাপ বকতে বকতে বেদম পিটিয়ে যাচ্ছি তাকে। শরীরে সর্বশক্তি দিয়ে পেটাচ্ছি। সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার হাত ধরলে পা দিয়ে মারামারি শুরু করছি। কিছুতেই আজ ছাড়বো না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের জন্য ঘুচিয়ে দেবো আজ। নিকৃষ্ট বাণী কোথাকার।
আমি খুব তৃপ্তি নিয়ে খোকনকে পিটিয়ে যাচ্ছি, এমন সময় আমার হাতে হ্যাঁচকা টান অনুভব করলাম। টাল সামলাতে না পেরে কিছু একটার উপর হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে সামনে সামনে তাকাতে দেখি আমি আরমান ভাইয়ের বুকে পড়ে রয়েছি। ভাইয়া দাঁতে দাঁত পিষে আমার দিকে তাকিয়ে বলল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরও কয়েক ঘা মারবো বলে ভাইয়া থেকে নিজেকে ছাড়াতে চাইলে ভাইয়া আরও জোরে আমার হাত চেপে ধরে। কিন্তু ওর ভরে গেছে। ভাইয়ের কথা আগাগোড়া কিছু না বুঝে তার দিকে ফ্যালফাল দৃষ্টিতে তাকালাম। স্টুপিড কোথাকার! যখন শরীরে বিন্দুমাত্র শক্তি নেই তখন এই শরীর নিয়ে একটা ছেলেকে মারতে এসেছো কি তার মনের তৃপ্তি মেটানোর জন্য? ভাইয়া কথাটা একটু আস্তে বলা সবার কারণে কথাটা না গেলেও আমার কাছে কথাটা একটা কারেন্টের শকের মতো লাগলো। অবাক হয়ে খোকনের দিকে তাকাতে আমার চোখ কপালে উঠল। এই ছেলেকে আমি এক্ষুনি মেরে মেরে আধমরা করলাম, সে এইভাবে ফিট হয়ে দাঁড়িয়ে আছে কি করে, তাও আবার ঠোঁটের ওপর হাত বোলাচ্ছে। ওকে থেকে মনে হচ্ছে ও আমার মার নয়, ছোঁয়া অনুভব করেছে। ছোটবেলায় নিশ্চয়ই হরলিক্স খায়নি, তাই আজ এই অবস্থা। আমি খুব ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে ভাইয়ার দিকে তাকালাম, যেন এবারের মতো আমার আর শাস্তি না হয়। কিন্তু ভাইয়া দাঁতে দাঁত চেপে হিস হিসে বলল, তোকে আমি বাড়ি গিয়ে দেখবো, অনেক হিসেব বাকি আছে তোর সাথে বলে গটগট করে চলে গেল। আর আমি অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি, না জানি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। কলেজ থেকে বাড়ি ফিরতে জ্যোতিবিতির সাথে আড্ডা দিতে বসেছি। আজ কিছুতেই ওদের নিজের থেকে আলাদা করা যাবে না। ভাইয়ার হাত থেকে বাঁচতে হলে আজ এই 2 চমচ বন্দেরই আমার কাজে লাগাতে হবে। সে বিকেল থেকে রাত অবধি একেবারের জন্য নিজেকে ভিড়ের থেকে আলাদা করিনি। জুই, বিথি, মা বাবা, ছায়া, আরিফ সকলে আজ আমার উপর প্রচণ্ড বিরক্ত, কারণ আমি কোনো কারণ ছাড়াই কথা বলে যাচ্ছি। আমি কি বলছি আমি নিজেও জানি না, শুধু জানি আজ যে করেই হোক আমার ভাইয়ের হাতের শাস্তি থেকে বাঁচতে হবে। কিন্তু পুরো সময়টাই বক বক করে কাটিয়ে দিলেও রাতের বেলা ঠিকই আমায় আমার ঘরে ঢুকতে হলো। ঘরে ঢোকার সাথে সাথে আমি দরজা ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ভাইয়া আর ঘরে না আসতে পারে। দরজার লক ভালো করে চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই বিছানার ওপর কাউকে দেখে চমকে উঠলাম। ঘরের ডিম লাইটের মৃদু আলো সব কিছু আবছা আবছা। কিছুক্ষণের মধ্যে এই আবছা আলোয় চোখ সরে এলে বিছানার উপর ভালো করে চোখ বোলানোর চেষ্টা করতে আমার চোখ মোচড় খায়। এ তো ভাইয়া বিছানায় বসে 2 পা মাটিতে ছড়িয়ে রেখেছে। এই রে, কাম সেরেছে, এখন কি করব? আরমান ভাই আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে উঠে আমার দিকে এগোতে লাগলো। ভাইয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার বুক ধুকপুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত আমার এই বুকের ধুকপুকানি ভাইয়ার কান অবধি পৌঁছেছে। ভাইয়াকে আমার খুব কাছে আসতে দেখে নিজের অজান্তেই আমার পা পেছনের দিকে চলতে লাগলো। পেছনে যেতে যেতে আমার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল, আর ভাইয়া খুব কাছাকাছি চলে এলো। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে। এখন কি করব আমি? বুদ্ধি করে পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করতেই ভাইয়া তার 2 হাত আমার 2 পাশের দেয়ালে রাখলো। আজ আমি আবার তার বন্দিনী হলাম। ভাইয়া এত কাছে চলে আসায় আমার প্রায় দম বন্ধ করা অবস্থা। নিজের দম বন্ধ রাখার চেষ্টায় শ্বাসের ঘনত্ব আরও বেশি বেড়ে গেল। চোখ বন্ধ করে ভাইয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করতে লাগলাম। তখনই ভাইয়া তার মন কাড়া ভারী কণ্ঠে বলে উঠল, কান ধর। কথাটা শুনে আমি চট করে চোখ মেলে তাকালাম। কি হলো? আমার কথা কানে গেল না? আসলে ভাইয়া চুপচাপ কান ধর। বুঝলাম কান ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কলেজেও মাস্টারগিরি খাটাবে, আবার বাড়িতেও খাটাবে, অসহ্য মনে হয়। হাজার গালি দিতে দিতে আমি 2 হাতে কান ধরলাম। এবার ভাইয়া গিয়ে আয়েশ করে বিছানার উপর বসতে বসতে বলল, এবার 1 পা উপরে তোল। লেও ঠেলা। কান ধরাতেই শেষ নয়, এখন আবার পা উপরে তুলতে হবে। আজ তো আমি গেছি, কেন যে এই হারামিটাকে মারতে গেলাম কে জানি। আমি নিশ্চিত আজ আর পায়ের ব্যথায় রাতে আমার ঘুম হবে না। প্রায় 2 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থেকে আমার পা ধরে আসছে। তারপরও জোর করে আরও 1 মিনিট দাঁড়িয়ে থাকার পর আর পারলাম না। বাধ্য হয়ে বাম পা ফেলে ডান পা উপরে তুলে নিলাম, মানে পা এক্সচেঞ্জ করে নিলাম। আরে বাহ, ভাইয়া তো কিছুই বুঝতে পারলো না, অন্ধকারে হয়তো লক্ষ্য করেনি। আমার তো বেশ ভালোই হলো। প্রায় আধা ঘন্টা পরে কান ধরে 1 পায়ে দাঁড়িয়ে আছি, আর এই আধা ঘন্টা আমি প্রায় 15-16 বারের মতো পা এক্সচেঞ্জ করেছি, আর ভাইয়া সেটা বুঝতেও পারেনি। ইস, কি যে ভালো লাগছে, কি সুন্দর একটা শাস্তি। এমন শাস্তি পেলে তো আমি সারা জীবন অপরাধ করেই যাব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রলাপ বকছি। এমন সময় ভাইয়া কণ্ঠ কানে এলো, মিতু এদিকে আয়। আমিও কান ছেড়ে লাফাতে লাফাতে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। শাস্তি শেষ ভাইয়া? এতটুকুই শাস্তি ছিল বুঝি? আমি তো আরও কিছুক্ষণ থাকতে পারতাম। এবার ভাইয়া শোয়া থেকে উঠে বসে বলল, শাস্তি শেষ কোথায়? এখনও তো শুরুই করলাম না। ভাইয়ার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি এই লোকটা, শাস্তি এখন শুরু হয়নি
তো আমায় এতক্ষণ কান ধরিয়ে এক পায়ে দাঁড়িয়ে রাখার কারণ কি ছিল? শাস্তি শুরু হয়নি মানে? কয়বার পা বদলেছিস? তবা তবা, আমি আর পা বদলেছি? কি যে বল না ভাইয়া। তাই নাকি? কিন্তু আমি যে গুনলাম 20 বার পা এক্সচেঞ্জ করেছিস। একদমই না, আমি তো মাত্র 16 বার। ইস রে, আমি কি বলে ফেললাম? মৃদু রে, তোর মাথায় সত্যি গোবর ছাড়া কিছুই নেই। দূর, আস্ত গাদি একটা তুই। নিজেকে ইচ্ছে মতো পাগলামি করে চোখ পিট পিট করে ভাইয়ার দিকে তাকালাম। অন্ধকারেও খুব ভালো করে বুঝলাম ও আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। সরি ভাইয়া, আসলে কথা বলতে বলতে ভাইয়াকে উঠে আমার দিকে এগোতে দেখে আমার গলার মধ্যে আটকে গেল। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাব, তার আগে ভাইয়া আমার হাতে হ্যাঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। এবার আমার প্রাণ যায় কি করব কিছুই মাথায় আসছে না। শুধু পরবর্তী কী হয় তা দেখা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ভাইয়ার নিজের মুখ আমার দিকে এগোতে আমি দু চোখ খিচে বন্ধ করে নিলাম। সাথে সাথে কানের ওপর ভাইয়ার উষ্ণ শ্বাস অনুভব করলাম। এখন এই 16 বার তুই নিজে থেকে আমার ঠোঁটে চুমু দিবি। ভাই আর ফিস ফিস কণ্ঠটা যত না আমার হৃদস্পন্দন কাঁপিয়ে দিল, তার থেকে বেশি চমকে দিল ভাইয়ার বলা কথাটা। কি বলছি এসব ভাইয়া? আমি নিজে থেকে ভাইয়াকে চুমু? না না, এটা অসম্ভব। আমি কিছুতেই পারবো না। এটাও কোনো কথা হলো? আমি নিজে থেকে কি করে? না না, এটা একেবারে ইম্পসিবল। আমি পারবো না। আমি ভাবনার মাঝে ভাইয়া আমাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে আহ্লাদি স্বরে বলল, দেখ মিতু, যা করা তাড়াতাড়ি কর, বেশি ভাবতে যাস না। কারণ তুই জানিস যদি আমি নিজে থেকে কিছু করি তবে সেটা তোর জন্য কতটা কষ্টকর হবে। ভাইয়া প্লিজ এমনটা করিস না। আমি পারবো না। যত কথা বলবি শাস্তি ততই ডাবল হবে। প্লিজ ভাইয়া। আর একটা কথা বললে 20টা চুমু দিতে হবে। এবার আমি চুপ করে গেলাম। জানি ভাইয়ার সাথে কথা বলে কোনো লাভ নেই, সেই আমাকে আর ভোগান্তর দিতে হবে। এখন মনে হচ্ছে কেন যে পা বদলাতে গেলাম, এখন তারও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মনের মধ্যে অস্থিরতাটা বেড়ে চলছে। অস্বস্তিতে গা জ্বলে পুড়ে কয়লা বনে যাচ্ছে। তারপরও ধীর পায়ে ভাইয়ার দিকে এগোতে লাগলাম। ভাইয়ার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। তারপর চোখ বন্ধ করে একটু ঝুঁকে ভাইয়ার ঠোঁটে আলতো ঠোঁট ছোঁয়ার সাথে সাথে সরে দাঁড়ালাম। মুহূর্তে বুকে ধুকপুকানিটা হাজারো গুণে বেড়ে চলেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবার তার ঠোঁটের দিকে এগোলাম। এবার আর একটা চুমু দিয়ে সরে এলাম না, নিজেকে শক্ত করে আরও একটা চুমু দিলাম। ধীরে ধীরে মনের সংকোচ বোধটা কাটতে লাগলো। খুব সহজভাবেই যখন একের পর এক চুমু দিতে লাগলাম, ঠিক তখনই আরমান ভাই আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমার বিছানায় শুয়ে দিয়ে ও নিজে আমার উপর আধশোয়া হয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। ভাইয়াকে আটকানোর চেষ্টা করলে ভাইয়া এক হাতে আমার হাত বিছানায় চেপে ধরল। এবার আমি বেকুব হয়ে পড়লাম, আর ভাইয়া নিজের মতো করে আমার ঠোঁটের ওপর তার শাসন চালাতে লাগলো। ভাইয়া যখন তার নেশাগ্রস্ত, তখনই দরজার কেউ একটা নক করলো। দরজার ধাক্কানোর শব্দে আমি চমকে উঠলাম। নিজেকে ভাইয়ের কবল থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাইয়ার তাতে কোনো ভ্রুক্ষেপ হচ্ছে বলে মনে হচ্ছে না। যেন দরজা ধাক্কানোর শব্দ তার কান অবধি পৌঁছায়নি। এদিকে দরজা ধাক্কানোটাও ক্রমাগত বেড়েই এবার মনে হচ্ছে আমি কেঁদেই দেব। কীরকম একটা অবস্থায় পড়লাম আমি। এদিকে আরমান ভাই অন্যদিকে দরজার পেছনে আগন্তুক। না জানি দরজার পেছনে কে দাঁড়িয়ে আছে। আর যদি সে আমাকে আর ভাইয়াকে এক ঘরে দেখে নেয় তাহলে কি কেলেঙ্কারিটাই না হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে ভাইয়া আমায় ছেড়ে উঠে বসলেন, আর আমি ছাড়া পাওয়ার সাথে সাথে এক লাফে উঠে দাঁড়ালাম। দরজার ধাক্কা ক্রমাগত বেড়ে চলেছে। একটা বড়সড় ঢোকিলে ভাইয়া দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এখন কি হবে? কেউ যদি এত রাতে আপনাকে আমার ঘরে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি যতটা দুশ্চিন্তার সহিত বললাম, ভাইয়ার ততটা দুশ্চিন্তা হলো বলে মনে হলো না। খুব আরাম করে পেছনে দু হাতে ভর করে বসে আহিসি কণ্ঠে বলল, সো হোয়াট? সর্বনাশ হবে তোর হবে, আমার কি? আমি তো ছেলে মানুষ না, এটা ওটা বলে কাটিয়ে দেব। তবে তোর কী অবস্থা হবে সেটা তুই ভাব। ভাইয়ের কথা শুনে এবার আমার রাগ হলো, প্রচণ্ড রকমের রাগ হলো। একটা মানুষ এতটা নিষ্ঠুর স্বার্থপর কী করে হতে পারে? খারাপ, খুবই খারাপ লোক একটা। কেন যে এর ভালোবাসায় হাবুডুবু খেলাম কে জানে। এখন মাছ ধরিয়ে পরে পস্তাচ্ছি। তো একদম ঠিক হয়েছে, আমি এটা ডিজার্ভ করি। আমার মতো মেয়ে এমনটা ডিজার্ভ করে। কাজিনকে ভালোবাসবে তাই না? বাস, এখন ভালো করে বাস। আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কেঁদে কেঁদে বন্যা বইয়ে দেওয়ার ইচ্ছা করছে। সব কিছু ভাসিয়ে নিয়ে যাক এই বন্যা। পৃথিবীর কোনো কিছুই যেন বাদ না থাকে। এই পৃথিবীর সব কিছু নির্দয় পাষাণ স্বার্থপর। আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আবারও দরজা ধাক্কার গতি বেড়ে গেল। এমনভাবে ধাক্কাচ্ছে যেন এক্ষুনি দরজাটা ভেঙে ফেলবে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গুটির গুটি পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজা খুলতেই হুড়মুড় করে বড় মা ঘরের ভেতর ঢুকে এলো।
বড় মাকে দেখে ভয়ে আমার বুকের হৃদস্পন্দন থমকে গেল। এখন কি হবে? বড় মা তো ভাইয়াকে দেখে ফেলবে। কথাটা ভাবতেই বিছানার দিকে চোখ যেতেই আরমান ভাই ওখানে নেই। ও মা, কই গেল লোকটা? এক্ষুনি তো এখানে ছিল। ভ্যানিশ ট্যানিশ হয়ে গেল নাকি? তবে যাই হোক না কেন, আমি তো এ যাত্রায় বেঁচে গেলাম, এটাই ঢের বাবা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বড়মার দিকে তাকাতেই বড়মা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এতক্ষণ ধরে কী করছিলি? দরজা খুলছিলি না কেন? আসলে বড়মা, খুব ঘুম পেয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তুমি যে দরজা ধাক্কা দিচ্ছ আমি তো বলতে পারবো না। তাই নাকি? তা এমন কি মরার মতো ঘুমিয়েছিলি যে এত ধাক্কানোর পরও তোর ঘুম ভাঙেনি? এসব কথা বাদ দাও না, তুমি বলো এত রাতে তুমি আমার ঘরে কী করছো? মিনমিন করে কথাটা বলতে বড়মা গর্জন দিয়ে বলে উঠল, আরমান কোথায় বলতে পারবি? কথাটা শুনে আমি চমকে উঠলাম। বড়মা এদিক ওদিক নজর দিচ্ছেন। আরমান ভাই কোথায়? আমি কি করে বলবো? আমি তো ঘুমিয়েছিলাম না। কেন, কি হয়েছে? না কিছু না, আরমান ওর ঘরে নেই, তাই ভাবলাম এখানে এসেছে কি না। তুই ঘুমো, আমি যাই। কথাটা বলে বড়মা ঘর থেকে বেরিয়ে গেল। আর আমি সাথে সাথে দরজা লাগিয়ে ঘরের লাইট চালিয়ে দিলাম। খাটের তলা, টেবিলের তলা, বাথরুম, আলমারির পেছনে সব জায়গায় খুঁজে ভাইয়াকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় গেল লোকটা? ঘরের এদিক ওদিক দেখতে দেখতে বারান্দায় আসতে দেখি ভাইয়া আমার বারান্দার নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে ভাইয়া পাইপ বেয়ে নিচে নেমে গেছে। আমাকে এক নজর দেখে ও সেখান থেকে চলে গেল। বুঝলাম ভাইয়া এবার সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। বুকের ওপর এক হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস চাইলাম। খুব বড় বাঁচা বেঁচে গেছি আজ। নিজের ঘরে এসে ড্রেসিং টেবিলে নিজের প্রতিবিম্বের ওপরে নজর পড়ল আমার। আমি এক পা দু পা করে আয়নার সামনে দাঁড়ালাম। আমি যে আহামরি সুন্দর তা তো নয়, গায়ের রং একটু চাপা, শুধু একটু না, অনেকটাই চাপা। তারপরও আরমান ভাই আমায় এতটা ভালোবাসে। শুনেছি ভালোবাসার মানুষের অনুভূতি নাকি চোখ দেখে বোঝা যায়। আমিও বুঝেছি আরমান ভাইয়ের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আর এই অনুভূতিটা সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি। কিন্তু আমি যে তার মুখ থেকে শোনার জন্য ছটফট করছি। আমার অস্থিরতাটা কি আরমান ভাই বোঝে না? আরমান ভাই যেদিন আমার নিজের মুখে ভালোবাসার কথা বলবে সেদিন আমার কীরকম অনুভূতি হবে সেটা ভাবতেই আমার পেটে সুড়সুড়ি শুরু হয়ে যায়। ইস, তখনকার অনুভূতিটা কি সুন্দরই না হবে। লজ্জায় নিজের প্রতিবিম্বর দিকে তাকাতে পারছি না। দু হাতে নিজের মুখ ঢেকে নিলাম। ইস, কি লজ্জা। নিজের ক্লাসে বসে এক নাগারে লিখে চলেছি। কী লিখছি জানি না, শুধু যা মনে আসছে তাই লিখে যাচ্ছি। আজ আমাকে লিখতেই হবে। লিখে লিখে হাত ক্ষয় হয়ে যাক, তাও আমায় লিখতেই হবে। কিন্তু আমার এই লেখার মাঝে বাদ ছাড়ল সুমন। বেটা আমার কলমটা কেড়ে নিল। এই চ্যাংড়া, কী করছিস? কি কলম নিলি কেন আমার? বেশ করেছি, নিয়েছি, ইচ্ছে হলো আরও নেব। এই কলম কি তোর বাপের সম্পত্তি নাকি? ইচ্ছে হলো আর নিলি? দে আমাকে আমার কলম, দে, লিখবো আমি। আহারে লিখবো আমি, ভেঙচি কেটে। পড়াশুনো তো নবঘণ্ট, এখন উনি আমাদের লেখালেখি দেখাতে এসেছেন। তা কী লিখছিলে একটু দেখি। কেন দেখাবো? দেখাবো না, একটু দেখাবো না, আগে আমার কলম দে বলছে। এটা এই মুহূর্তে তুই আর পাচ্ছিস না, বুঝলি? বলে এক বেঞ্চ পেছনে গিয়ে বসলো। আচ্ছা দেবি না তো, দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলে হাতে থাকা খাতাটা মুড়িয়ে তার পিঠে সর্বশক্তি দিয়ে মারা শুরু করলাম। সে আমার হাত থেকে বাঁচার চেষ্টা করে চলেছে আর আমি তাকে মেরে চলেছি। আর আমার পাশে বসে থাকা বন্ধুরা আমাদের কাণ্ড দেখে হেসে চলেছে। বুঝলাম না এখানে হাসার মতো কী হলো। আমি একা এত কষ্ট করে মারছি, কোথায় আমায় একটু হেল্প করবে তা না, শুধু দাঁত কেলিয়ে যাচ্ছে। হারামের দল কোথাকার। আমি ইচ্ছে মতো সুমনকে খাতার বাড়ি দিয়ে চলেছি। এমন সময় ক্লাসের মধ্যে